নারায়ণগঞ্জ থেকে কেউ আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আখাউড়া থেকে জয়েন করেছেন কেউ? সুপ্তি, সুপ্তি তো নারায়ণগঞ্জ না? আল ফাতিহা সুপ্তি। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে কেউ জয়েন করেছেন? জি স্যার, আমি ফারজানা আক্তার পূর্ণিমা। আচ্ছা, আখাউড়া থেকে? জি স্যার, আমরা আছি। ওকে, তাহলে আমরা শুরু করি। এরপরে কি আর একটা ক্লাস আছে, আমরা টাইম নষ্ট না করি, যারা জয়েন করবে পরে করুক। আজকে আমাদের টপিক অনেক ইম্পর্টেন্ট। 25 জন দিয়ে শুরু করি। কিছু দেখতে পাচ্ছেন? জি স্যার। কি দেখতে পাচ্ছেন? জি স্যার। শামু। আচ্ছা, আজকে আমি পড়াবো না, আপনারাই পড়বেন, আপনারাই উত্তর দিবেন। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের যে লেকচার সেটি শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আহমদ মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক এবং বিভাগীয় প্রধান, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে 4 নাম্বার লেকচার, সেই 4 নাম্বার লেকচার অর্থাৎ প্রাণী জগতের যে শেষ 5টি পর্ব, সেই শেষ 5টি পর্ব সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো দেখি এখানে আমরা কি দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অনেক প্রাণী না? বিভিন্ন প্রাণী। আচ্ছা আচ্ছা, আজকে আমরা প্রাণী জগতের যে পর্বগুলি রয়েছে সেই পর্বগুলি সম্পর্কে জানবো। তো প্রথমেই আমরা যেটি সম্পর্কে জানবো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এগুলি কেঁচো। হ্যাঁ, কেঁচো একটা, কেঁচো। আর আরেকটা কি দেখতে পাচ্ছি? আরেকটা, ওটা বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে জোক। স্যার যোগ। হ্যাঁ, তো এখন আমরা প্রথমেই জানবো অ্যানেলিডা পর্ব থেকে। তো অ্যানেলিডা পর্বের নামকরণ কিভাবে এসেছে সেটি আমরা জেনে নিই। ল্যাটিন অ্যানুলাস, ল্যাটিন অ্যানুলাস শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে স্মল রিং। এই যে এটা কি রিং না? তাহলে এই যে এই এই স্মল রিং থেকেই অ্যানেলিডা শব্দের যার নামকরণ অর্থাৎ অ্যানুলাস যে শব্দ সেটি এসেছে। তো চিত্রটি কিসের? চিত্রটি আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা কি লক্ষ্য করছি? এখানে যে যে জীবটি আমরা দেখতে পাচ্ছি, এখানে কি আংটির মতো কোনো খণ্ড রয়েছে? জি স্যার। জি স্যার, অনেকগুলো খণ্ড। আচ্ছা, অনেকগুলি কে বললেন? আচ্ছা, আপনি আপনি ঠিক বলছেন, এখানে অনেকগুলি খণ্ড মনে হচ্ছে কি একটার সাথে আর একটা কি লাগানো, তাই না? তো হ্যাঁ, তো আংটির মতো খণ্ডগুলির নাম কি আপনারা জানেন? ভেরি গুড, মেটামেয়ার। তাহলে মেটামেয়ার কি এখানে একটা না অনেকগুলি? অনেকগুলো স্যার। অনেকগুলো। আচ্ছা, অ্যানেলিডা পর্বের জীবের দেহ কিসের সমন্বয়ে গঠিত? মেটামেয়ার। আচ্ছা, ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য, যে মেটামেয়ার নামক অসংখ্য বা অনেক খণ্ডের সমন্বয়ে এদের যে দেহ, সেই দেহটি গঠিত হয়। ঠিক আছে। আচ্ছা, এদের যে দেহের আকৃতি, বিশেষ করে কেঁচোর যে আকৃতি, আকৃতি দেখতে কেমন বলো তো? গোলাকৃতি।
গোলাকৃতির। আচ্ছা, ভেরি গুড। কে বললেন গোলাকৃতি? স্যার রশ্মি। রোশনি, ভেরি গুড। গোলাকৃতি। আচ্ছা, যদি গোলাকৃতি হয় তাহলে এদের কি সিলোম থাকবে? জি স্যার থাকবে। সিলোম থাকবে। আমরা জানি যে নেমাটোডা পর্বের পরে যে পর্বগুলি থাকবে সেই পর্বগুলিতে প্রকৃত সিলোম থাকবে, তাহলে সিলোম আছে। তাহলে যে যদি বলা হয় অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহের আকৃতি কেমন, গোলাকৃতি। তাহলে এদের যদি বলা হয় সিলোম কি থাকবে নাকি থাকবে না? থাকবে। থাকবে। আচ্ছা, এদের ভ্রূণীর স্তর কয়টি থাকবে? তিনটি। ভেরি গুড। আমরা বলেছিলাম নিডেরিয়া পর্বের পরে যতগুলি পর্ব থাকবে সবার ভ্রূণীর স্তর থাকবে তিনটি। আচ্ছা, এদের যে দেহ, এদের দেহকে আমরা যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর ভাগ করি, কয়বার ভাগ করা যাবে সমানভাবে? একবার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনারা তো দেখি অনেক ভালো, সবাই খুব সুন্দর করে উত্তর দিচ্ছেন। আচ্ছা, যদি একবার সমান দুই ভাগে ভাগ করা যায়, কোন প্রাণীর দেহকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি একবার সমান দুই ভাগে ভাগ করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? সেটি কোন ধরনের প্রতিসাম্য? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে যদি এখন আমরা বলি যে অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহ কিসের সমন্বয়ে গঠিত? মেটামেয়ার। আচ্ছা, এদের ভ্রূণীর স্তর কয়টি থাকবে? আচ্ছা, এদের কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যাবে? আচ্ছা, এদের কি সিলোম থাকবে নাকি থাকবে না? আচ্ছা, এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা কিসের চিত্র? কিডনির। আচ্ছা, কিডনির। তো কিডনির কাজ কি? তাহলে রেচন পদার্থ দীর্ঘ সময় দেহের ভিতর যদি জমা থাকে সেটা তো খুব ভালো, তাই না? ক্ষতিকর। তাহলে ক্ষতিকর পদার্থ কি করতে হবে? দেহ থেকে নিষ্কাশন করতে হবে। আচ্ছা, তাহলে কিডনির কাজ হচ্ছে রেচন পদার্থ নিষ্কাশন করা। আচ্ছা, এখন যে আমরা জীবটি দেখতে পাচ্ছি, এই জীবটি সেও তো তার দেহে বিভিন্ন বিপাকীয় কাজ ঘটে এবং বিপাকীয় কাজের ফলে তার দেহ কিন্তু কি হয় যে দূষিত পদার্থগুলো নিষ্কাশিত করার দরকার হয়। তো এদের দেহের ভিতরেও কিন্তু কি থাকে? রেচন অঙ্গ থাকে। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি অ্যানেলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম কি? অ্যানেলিডা পর্বের না, ভেরি গুড। অ্যানেলিডা পর্বের জীবের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়াম। এই নেফ্রিডিয়াম শব্দ মাথার মধ্যে রাখতে হবে। এটা দিয়ে জ্ঞানমূলক এবং যে এমসিকিউ সেই কোশ্চেনগুলি কিন্তু আসে। তাহলে আমরা কিন্তু অ্যানেলিডা পর্বের অনেকগুলি বৈশিষ্ট্য শিখে গিয়েছি। তো এই মানুষটি কি করছে? কিসের সাহায্যে? পায়ের সাহায্যে। তো কেঁচো কিসের সাহায্যে আসছে? পায়ের সাহায্যে। সারা শরীর দিয়ে হাঁটছে না? অ্যানেলিডা পর্বের জীবরা কিসের সাহায্যে চলাচল করে? তো এদের চলাচলের জন্য সিটা বা সিটি বা প্যারাপোডিয়া থাকে। হ্যাঁ, সিটা বা প্যারাপোডিয়া থাকে, তার সাহায্যে তারা চলাচল করে। তো এই যে প্রাণীটি দেখো, এই প্রাণীর চারপাশে দেখো কাটা কাটা ছোট অংশ দেখা যাচ্ছে না? এই ছোট ছোট এই অংশগুলিকে বলা হয় প্যারাপোডিয়া। তাহলে হ্যাঁ, অ্যানেলিডা পর্বের চলন অঙ্গের নাম হচ্ছে প্যারাপোডিয়া। আর এই যে এখানে দেখো ছোট ছোট অংশ দেখা যায় যেটিকে বলে সিটা, তাহলে এটা সিটা বা সিটি। তাহলে এদের চলন অঙ্গের নাম হচ্ছে প্যারাপোডিয়া বা সিটি। আর উদাহরণ হচ্ছে এই যে কেঁচো এবং কি জোক, মেট্রিড পোস্তুমা বা ফেরিটিমা পোস্তুমা, তারপরে হিরুডু মেডিসিনালিস, এইগুলি হচ্ছে এই পর্বের উদাহরণ। আচ্ছা, এখন আমরা জানবো আর্থ্রোপোডা সম্পর্কে। তো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলি দেখি। যে আর্থ্রোপোডা শব্দের নামকরণ করা হয়েছে গ্রিক আর্থ্রন, যার অর্থ হচ্ছে জয়েন্ট। জয়েন্টের বাংলা হচ্ছে সন্ধি। আর পোডোস শব্দের অর্থ হচ্ছে ফুট বা পা। তো এখন যদি বলা হয় আর্থ্রোপোডা পর্বের কি থাকবে, এই যে এদের পা গুলি কেমন, দেখো তো এদের পা গুলি কেমন দেখা যাচ্ছে?
সন্ধিযুক্ত নাকি সন্ধিযুক্ত না? দেখো, আর্থন শব্দের অর্থ জয়েন্ট, আর পোডোত শব্দের অর্থ লেগ, অর্থাৎ এদের যে পা গুলি থাকবে এই পা গুলি হচ্ছে সন্ধিযুক্ত। তাহলে এদের সন্ধিযুক্ত, এদের কি থাকবে? সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে। এদের বৈশিষ্ট্য কি থাকবে? সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য। তো ভন সিবল্ট এই পর্বটির নামকরণ করেন এবং কত সালে? 1838 সালে। কত সালে? 48 সালে। আচ্ছা আচ্ছা, 1848 সালে। আপনারা মনোযোগী, সেটার কিন্তু প্রমাণ হলো। ঠিক আছে, আমি কিন্তু ওই যে অনেকে এখনো জয়েন করছে, এটা একসেপ্ট করতে গিয়ে আমি কিন্তু 1838 বলছি, বাট আপনারা অনেক মনোযোগী 48 বলছেন। যারা যারা 48 বলছেন, ভেরি গুড। আচ্ছা, শনাক্তকৃত প্রজাতির সংখ্যা অনেক কম, তাই না? তাহলে 12,05,07,040টি। তাহলে দেখেন, দেহে এদের এই শব্দ হচ্ছে একজন, এটা বন্ধ করে দাও তো। তাহলে কি সাধারণভাবে এরা সন্ধিপদী নামে পরিচিত এবং এই পর্বের প্রাণীর সংখ্যা হচ্ছে সর্বাধিক। এই পর্বের প্রাণীর সংখ্যা সর্বাধিক হওয়ার কারণে এদেরকে কিন্তু বলা হয় কি, যে সর্ববৃহৎ পর্ব। প্রাণী জগতের সর্ববৃহৎ পর্বের নাম হচ্ছে এই আর্থ্রোপোডা পর্ব। এরা সর্বভুক, অর্থাৎ কিছু কিছু সদস্য আছে, সবকিছু তারা খাবার হিসেবে গ্রহণ করে। আচ্ছা, তাহলে কি দেখো, এই পৃথিবীর সর্ববৃহত্তম পর্ব কিন্তু হলো এই আর্থ্রোপোডা পর্ব, এবং এরা হচ্ছে সন্ধিযুক্ত প্রাণী বা সন্ধিপতি প্রাণী। আর সর্ববৃহৎ পর্ব, অর্থাৎ এই পর্বে আবিষ্কৃত প্রজাতির সংখ্যা সব থেকে বেশি। আমরা যে বললাম সন্ধিপতি মানে ওই যে দেখেন, মানে জয়েন্ট থাকে, একটার সাথে আর একটা অংশ যুক্ত হয়ে জয়েন্ট তৈরি করে। এই যে সন্ধিগুলি দেখানো হয়েছে, দেখো মাকড়সার যে পা গুলি দেখানো হচ্ছে, একটার সাথে কিন্তু আর একটা কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে কি করছে? জয়েন্ট তৈরি করছে। আমাদের যেমন হাড় একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি জয়েন্ট তৈরি করে, এরকম ওদের পায়ের বা উপাঙ্গের অংশগুলো এরকম একটার সাথে যুক্ত হয়ে কি করছে? জয়েন্ট তৈরি করছে, অর্থাৎ এদের সন্ধিযুক্ত উপাঙ্গ। ওই যে দেখো চিত্রে দেখানো হয়েছে। আর পাশে দেখো আরো একটি চিত্র দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কি এপিস ইন্ডিকা, মানে মৌমাছি। তো মৌমাছির মাথার দুই পাশে দেখো দুইটা লম্বাকৃতি অংশ দেখা যায়, যেগুলিকে বলা হয় কি? অ্যান্টেনা। তোমরা তেলাপোকা দেখে থাকবে যে এগুলি নড়াচড়া করে। তো এই অ্যান্টেনার মাধ্যমে তারা তাপ, চাপ, স্পর্শ, এই ধরনের যে অনুভূতি, সেই অনুভূতি গুলি তারা কিন্তু পেয়ে থাকে। আর মাথার দুই পাশে দেখো গোলাকৃতি এবং আকারে বেশ বড় দুইটা কালো রঙের কি থাকে? পুঞ্জাক্ষী থাকে। এই পুঞ্জাক্ষীর মধ্যে আবার ছোট ছোট অনেক দর্শন একক থাকে, যেগুলিকে বলা হয় ওমাটিডিয়াম। অনেকগুলি ওমাটিডিয়ামের সমন্বয়ে কি করে? দেখো মাথার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি পুঞ্জাক্ষী, যেগুলি তাদের কোনো কিছু দেখতে সাহায্য করে। ঠিক আছে, পরেরটায় যাই। তাহলে দেহে দুই বা তিন, কি বলছে, 3 বা ততোধিক জোড়া সন্ধিযুক্ত পার্শ্বীয় পা বা উপাঙ্গ থাকে। আমরা কিন্তু যে স্পাইডারে 4 জোড়া দেখতে পাচ্ছি, 4 জোড়া সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে। আর মাথার সামনে কি থাকবে? অ্যান্টেনা থাকবে, এবং অ্যান্টেনা তাদের বিভিন্ন ধরনের কি তাপ, চাপ, স্পর্শ, এই অনুভূতিগুলি তাদের গ্রহণে সাহায্য করবে। আর থাকবে পুঞ্জাক্ষী। এরপরে দেখো, মানুষের দেহ থেকে যে দূষিত পদার্থ বা রেচন যে পদার্থ, সেগুলি দেহ থেকে নিষ্কাশন করতে সাহায্য করে কোন অঙ্গ? আমরা কিছুক্ষণ আগে চিত্র দেখালাম। কোন অঙ্গের সাহায্যে এগুলি নিষ্কাশন করে? কিডনি। তো এরা যেহেতু প্রাণী, এদের দেহেও বিপাকীয় ক্রিয়ার ফলে কিছু দূষিত পদার্থ তৈরি হয়, এবং এই দূষিত পদার্থগুলি কি হয়? তাদের দেহের ভিতর কি থাকে? বিশেষ ধরনের কিছু সুতার মতো হলুদ রঙের অঙ্গ থাকে। এই যে দেখো, যে অঙ্গগুলিকে বলা হয় মালপিজিয়ান নালিকা। কি বলা হয়? এবং এই মালপিজিয়ান নালিকাগুলি এই মালপিজিয়ান নালিকা হচ্ছে
আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের প্রধান রেচন অঙ্গ। তো বৈশিষ্ট্যগুলি আবার দেখি যে দেহের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে খণ্ডায়িত এবং টাগমাটায় বিভক্ত। আমরা যখন টাগমাটাইজেশন পড়াইলাম কয়েকদিন আগে, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বেশ কিছু খণ্ড একসাথে যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে দেহে একটা নির্দিষ্ট অঞ্চল সৃষ্টি করে। তো হ্যাঁ, সেই অঞ্চলগুলিকে বলা হয় টাগমা। তো এরকম এদের দেহে যেমন হেড, থোরাক্স, অ্যাবডোমেন, যেটা মাথা, তারপরে বক্ষ, উদর, তো এরকম কতগুলি খণ্ডে দেহটা বিভক্ত থাকবে। তো আবারও বলছি, এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে। আর আমরা দেখলাম মাথায় কিন্তু এক বা দুই জোড়া অ্যান্টেনা থাকে। যেমন তেলাপোকার ক্ষেত্রে অ্যান্টেনা থাকে এক জোড়া, কিন্তু চিংড়ির ক্ষেত্রে থাকে দুই জোড়া। সেজন্য বলা হচ্ছে মাথায় এক বা দুই জোড়া কি থাকবে, অ্যান্টেনা থাকবে। ওই যে দেখো উপরে চিত্রে কিন্তু একটু নড়াচড়া করছে অ্যান্টেনা, ওই যে মাথার দুই পাশে দেখো সূক্ষ্ম চুলের মতো যে অংশগুলি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যান্টেনা। এইগুলির মাধ্যমে তারা তাপ, চাপ, স্পর্শ অনুভূতিগুলি গ্রহণ করে। আর আমরা বললাম যে তাদের রেচন অঙ্গ থাকবে, যে রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। আর এই পর্বের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এই পর্বের হ্যাঁ আচ্ছা, এদের দেহের বাইরের যে কঙ্কাল, বহিঃকঙ্কাল, যেটা এই বহিঃকঙ্কাল কি দ্বারা, কাইটিন দ্বারা তৈরি, এবং এটি নিয়মিত হচ্ছে পরিবর্তিত হয়, মোচিত হয়, যেটাকে বলা হয় মোল্টিং। তাহলে বাহিরের যে তাদের কাইটিন দ্বারা তৈরি কি হয়, কঙ্কাল তৈরি হয়, এই কঙ্কালগুলি নির্দিষ্ট সময় পর পর কি হয়, পরিবর্তিত হয়ে যায়। সাপে যেমন আমরা দেখছি খোলস ত্যাগ করে, তাহলে এরাও কিন্তু ওই সাপের যে খোলস ত্যাগের মতো কি করে, দেহের ফুল এরকম ক্র্যাশ করা যাবে না, কি বললাম, যে নির্দিষ্ট সময় পর পর কি করবে, যে এই বাইরের যে আবরণটা বা কঙ্কালটা, সেই কঙ্কালটা পরিবর্তন করবে। যেমন ঘাসফড়িং এর কথা যদি বলি, ঘাসফড়িং কিন্তু 5 বার, তাহলে কি হলো, যে এই ঘাসফড়িং এর কথা বললাম, ঘাসফড়িং 5 বার কি করে, তার লাইফে 5 বার খোলস ত্যাগের মাধ্যমে সে পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ পরিণত হয়। এখন দেখো যে মানুষের দেহের ভিতরেও কিন্তু একটা গহ্বর ছিল, আমরা গতদিন যখন সিলোম পড়ালাম, তো সেই গহ্বরের মধ্যে কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, পাকস্থলী এইগুলি কিন্তু মানে অবস্থান করে। তো ঘাসফড়িং বা এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের ভিতরেও কিন্তু এরকম একটা ফাঁপা জায়গা থাকে, ফাঁকা জায়গা থাকে, যে জায়গা বা যে গহ্বর, সেই গহ্বরকে বলা হয় হিমোসিল। ঠিক আছে, এবং হিমোসিল এক ধরনের তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, আমরা যেটাকে বলি ঘাসফড়িং এর রক্ত, সেই তরল পদার্থকে বলা হয় হিমোলিম্ফ। তাহলে যদি বলা হয় ঘাসফড়িং এর দেহ গহ্বরের নাম কি, হিমোসিল। আর হিমোসিল কি দ্বারা পূর্ণ থাকবে, হিমোলিম্ফ, হিমোলিম্ফ, হিমো তার সাথে LYMPH, লিম্ফ, হিমোলিম্ফ। আচ্ছা, পরেরটায় যাই। তাহলে বৈশিষ্ট্যগুলি কি পারা যাবে? আমাদের যেমন রক্ত ধমনী, শিরা বা হৃৎপিণ্ডর থেকে ধমনী এবং শিরার মধ্যে দিয়ে একটা আবদ্ধ পথে পরিবাহিত হয়, তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্ত কিন্তু এরকম আবদ্ধ পথে পরিবাহিত হয় না। ঠিক আছে, মানে এই জন্য এদেরকে বলা হচ্ছে কি, এদের যে রক্ত সংবহন তন্ত্র সেটি হচ্ছে উন্মুক্ত ধরনের। এদের রক্ত সংবহন তন্ত্র কেমন, উন্মুক্ত, হ্যাঁ উন্মুক্ত ধরনের। তো যখন আমরা ঘাসফড়িং পড়াবো ডিটেল বলবো, এবং আমরা বললামই মাথা পুঞ্জাক্ষী থাকবে। আর এই পর্বকে 4টি উপপর্বে এবং 13টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয়টি? 4টি উপপর্বে এবং হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে এই শব্দগুলি মাথার মধ্যে এখনই নিয়ে নাও, আজকে পরীক্ষায় আসবে। সন্ধিযুক্ত উপাঙ্গ দেখা যায় কোন পর্বের জীবে, তারপরে অ্যান্টেনা দেখা যায় কোন পর্বের জীবে, কোন মালপিজিয়ান নালিকা কোন পর্বের জীবের রেতন অঙ্গ, তারপরে আর্থ্রোপোডা পর্বের বহিঃকঙ্কাল কি দ্বারা তৈরি, কাইটিন দ্বারা তৈরি, তারপরে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের গহ্বরকে কি বলা হয়, হিমোসিল, তারপরে আর্থ্রোপোডা পর্বের জীবদের রক্ত সংবহন তন্ত্র কোন প্রকৃতির। এই ধরনের কোশ্চেন গুলি কিন্তু আজকে আসবে পরীক্ষায়। উদাহরণ কি, ক্যান্সার,
এপিসিন্ডিকা ক্যান্সার, আমি সহজ একটা নাম দিলাম, রোগের নাম। ঠিক আছে, তাহলে একটি নাম হচ্ছে কি ক্যান্সার, তারপরে আরেকটি হচ্ছে কি যে এপিসিন্ডিকা। এইগুলি হচ্ছে সব কি, এইগুলি হচ্ছে সব উদাহরণ। এরপরে আমরা যাব আরেকটি পর্বে। তো দেখি এখানে কোন পর্ব দেখতে পাচ্ছি, মোলাস্কা। মোলাস্কা শব্দটি এসেছে, মোলাস্কা। হ্যাঁ, মোলাস্কাস থেকে। মোলাস্কাস শব্দ এসেছে মোলাস্কাস থেকে। মোলাস্কাস শব্দের অর্থ হচ্ছে সফট। মোলাস্কাস শব্দের অর্থ হচ্ছে কি সফট বা নরম। তো এই যে দেখো, হ্যাঁ, বাইরের যে খোলকটা, এই খোলকটা কি দ্বারা তৈরি জানো? না স্যার। এটা কি লিখলাম? ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট কি শক্ত না নরম? শক্ত। আচ্ছা, এখন যদি আমরা এই খোলকটা ধরো সরিয়ে ফেলি যদি, তাহলে কিন্তু এই জিভটা আমরা দেখতে পাবো এইরকম। ঠিক আছে, তাহলে এই ঠিক খোলসের নিচে দেখো, এই যে এটা হচ্ছে খোলস, এটা হচ্ছে খোলক বা শেল, ঠিক এর নিচেই থাকে একটা পর্দা। তাহলে যদি বলা হয় খোলকের পর্দা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটি কি খোলকের নিচে না উপরে? নিচে। আচ্ছা, এই এই পর্দাটির নাম কি? আচ্ছা, এই পর্দাটার নাম হচ্ছে মেন্টল। মেন্টল, এই পর্দার নাম হচ্ছে কি মেন্টল। তো ঠিক আছে, এই মেন্টল, এই মেন্টলের, মেন্টল হচ্ছে অনেকটা গ্রন্থির মতো কাজ করে। মেন্টল হচ্ছে কিসের মতো কাজ করে? গ্রন্থির মতো কাজ করে, অর্থাৎ হ্যাঁ। তো এই মেন্টল কি করে? বিশেষ ধরনের পদার্থ নিঃসরণ করে, এবং যে পদার্থগুলো থেকেই কি হয়, এই উপরের যে শক্ত খোলক, সেই খোলকটা তৈরি হয়। এবং শক্ত খোলকটা যদি বলা হয় তৈরির জন্য দায়ী কে? খোলকের ঠিক নিচে যে পর্দা থাকে, যে পর্দায় যে আমি লাল কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই যে এই লাল রঙের যে আমি দেখালাম, এই মেন্টল নামক পর্দা। আচ্ছা, এই অঙ্গটির নাম কি, যার সাহায্যে সে চলাচল করে, এর নাম কি? পা। তাহলে এদের যে পা দেখা যায়, এই পাটা হচ্ছে পেশিবহুল পা। দেখো, দেখে মনে হচ্ছে মাংস পেশির মতো, ঠিক আছে, মাংসপিণ্ডের মতো। তাহলে এদের মাংস পেশির মতো কি থাকবে? পা থাকবে, এবং এর সাহায্যে তারা পানিতে সাঁতার কাটতে পারে বা চলাচলও করতে পারে। আচ্ছা, এখন যে অংশটা দেখা যাচ্ছে, আমরা একটা যে শামুক দেখো দেখতে পাচ্ছি, আর একটা, এই শামুকটাকে যদি আমরা তাদের কেন্দ্রীয় অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করতে চাই, আমরা কি পারবো? না স্যার। আচ্ছা, যদি যদি কোনো প্রাণীর দেহকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা না যায়, তাহলে কোন ধরনের প্রতিসাম্যতা দেখতে পাবো শামুকে? আচ্ছা আচ্ছা, অপ্রতিসাম্য। ভেরি গুড, অপ্রতিসাম্য। আচ্ছা, এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এই অংশটির নাম কি জানো? মাথা। ভেরি গুড, এই অংশের নাম হচ্ছে মাথা। তাহলে তাদের কিন্তু সুস্পষ্ট মাথাও থাকবে। আচ্ছা, এই যে দেখো, এদের দেহটা আমরা একটু অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করছি। এদের দেহটা নরম এবং অনেকটা মাংসপিণ্ডের মতো, চ্যাপ্টা। অধিকাংশ প্রাণীর জীব দেহে দেখো গ্রন্থিময় মেন্টল নামক পর্দা থাকে। তো মেন্টল নামক যে পর্দা, সেটা কোথায় থাকবে? নিচে। খোলকের খোলকের নিচে। আচ্ছা, আর দেহের অঙ্কীয় দিকে কি থাকবে? পেশিবহুল পা থাকবে, এবং পায়ের সাহায্যে তারা কি করবে? চলাচল সম্পন্ন করবে বা কি করবে? সাঁতার কাটবে। আচ্ছা, এরপরে দেখো যে পৌষ্টিক নালীটা সোজা হতে পারে, আবার কয়েলের মতো পেঁচানো বা কুণ্ডলিত হতে পারে, আবার ইউ আকৃতির হতে পারে। তাহলে এখানে দেখো, আমি ইউ আকৃতি কিন্তু একটু আলাদা জায়গায় রেখেছি। ইউ আকৃতি এইটা কিন্তু খুব ভালো করে শিখে নিতে হবে। ইউ আকৃতি কেন শিখে রাখতে হবে? আচ্ছা, আমি যেটা বলছি যে এই যে আমরা মোলাস্কা পর্বের যে পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালীটি হবে সোজা অথবা কুণ্ডলী, মানে কয়েলের মতো পেঁচানো, অথবা ইউ আকৃতির। তো ইউ আকৃতির এই শব্দটা ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষায় আসে যে নিচের কোন পর্বের জীবদের পৌষ্টিক নালী ইউ আকৃতির। ঠিক আছে, তাহলে মোলাস্কা পর্বের পৌষ্টিক নালী হচ্ছে ইউ আকৃতির। আচ্ছা, মুখবিবরে র্যাডুলা থাকে। ঠিক আছে, তোমাদের বইতে মেবি লেখা আছে রেতি দাঁত থাকে। তো এদের মধ্যে একটা জিহ্বার মতো অংশ থাকে। হ্যাঁ, তো পৌষ্টিকতন্ত্রে কি থাকে? জিহ্বার মতো যে অংশ থাকে, যেটাকে বলা হচ্ছে র্যাডুলা। আর এই র্যাডুলার গায়ে ছোট ছোট দাঁতের মতো, ধারালো দাঁতের মতো অংশ লাগানো থাকছে।
সেজন্য এটাকে বলা হচ্ছে রেতি দাঁত বা রেডুলা থাকে। রেডুলায় কি থাকে, জিহ্বার মতো যে অংশ সেইটাকে বলা হয় রেডুলা। এবং এই রেডুলায় কি থাকবে, ছোট্ট ছোট্ট এই যে করাতে যেমন কাটে যে করা দেখছো ওখানে দাঁতের মতো অংশ থাকে, তো এদের এই রেডুলায় দাঁতের মতো অংশ থাকে ছোট ছোট। তো পরীক্ষায় এইটা কিন্তু প্রায়ই আসে যে যে মেন্টল, রেডুলা এই শব্দগুলি বা ইউ আকৃতির, কিন্তু এগুলো হচ্ছে কি পয়েন্ট। রেডুলা দেখা যায় কোন পর্বের জীবে, কোন পর্বের জীবের পৌষ্টিক নালী ইউ আকৃতির, তারপরে মেন্টলের সাথে সম্পর্কিত যে পর্বত সেই পর্বের নাম কি, এইগুলি শিখে রাখতে হবে। আর পরিস্ফুটন পরোক্ষ হতে পারে, প্রত্যক্ষ হতে পারে। তাহলে এই শব্দগুলি কি মনে রাখতে হবে, আমি যেগুলি এখন বক্সের মধ্যে দেখাচ্ছি। হ্যাঁ, এগুলি থেকে আজকে পরীক্ষা আসবে। এখন আমরা দেখি উদাহরণ হচ্ছে পিলা গ্লোবোসা, অক্টোপাস ভালগারিস। যে আমরা যে অক্টোপাস দেখি সেই অক্টোপাস আর আপেল শামুক এগুলো হচ্ছে এই পর্বের জীব। আচ্ছা, এখন জানবো আমরা একাইনোডার্মাটা পর্ব সম্পর্কে। ডার্মাটা শব্দটা আসছে ইকাইনাস থেকে, যার অর্থ হচ্ছে স্পাইন বা কাটা, আর ডার্মা শব্দের অর্থ হচ্ছে স্কিন বা ত্বক। তাহলে হ্যাঁ, নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইকাইনোডার্মাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কি, দেহত্বক কি যুক্ত, ভেরি গুড, দেহত্বক কাঁটাযুক্ত। এবং এই পর্বের নামকরণ করছেন কে, বিজ্ঞানী জ্যাকব ক্লেইন। কত সালে, 1734 সালে। হ্যাঁ হ্যাঁ, এবং সকলের দেহ চুন নির্মিত কাঁটা দ্বারা আবৃত থাকে বলে প্রাণীদেরকে কণ্টক ত্বক প্রাণী বলে। পরীক্ষায় এরকম কোশ্চেন দিতে পারে, কোন পর্বের জীবদের কণ্টক ত্বক প্রাণী বলে। আচ্ছা, এখানে মনে রাখেন, লাস্টের আগেরটা দেখেন, একাইনোডার্মাটা পর্বের সকল জীব সবাই হচ্ছে সামুদ্রিক। পরীক্ষায় এটিও আসে যে কোন পর্বের সকল সদস্য সামুদ্রিক। ইকাইনোডার্মাটা পর্বের সকল জীব হচ্ছে সামুদ্রিক, এবং আবিষ্কৃত প্রজাতির সংখ্যা ৭৫৫০টি। আবার কোনো কোনো বইতে লেখা আছে ৭০৫০টি, তো আপনাদের বইতে লেখা আছে ৭৫৫০টি, এইটি পড়বেন ভালো করে। এখন আমরা দেখি চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তো চিত্রে যে কি দেখতে পাচ্ছি, এগুলি কাটা। তো আমরা শুরুতেই, হ্যাঁ কাটা, ভেরি গুড। তো আকারটা কেমন, এদের আকার কেমন হতে পারে বলেন। হ্যাঁ, তারকা আকার হতে পারে। আচ্ছা, এই যে এখন দেখতে পাচ্ছি এটা কেমন, গোলাকার। তারপরে কি হতে পারে, লম্বাকৃতির, তাই না? তাহলে যদি বলা হয় একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের প্রথম বৈশিষ্ট্য কি বা প্রধান বৈশিষ্ট্য, দেহত্বক কেমন থাকবে, কাঁটাযুক্ত। তারপর যদি বলা হয় এরা 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 হচ্ছে কি শীতলক্ষা, এদের তো সবাইকে বুড়িগঙ্গা আর শীতলক্ষা নদীতে পাওয়া যায়, তাই না? তাহলে এই পর্বের সকল জীবই হচ্ছে সামুদ্রিক। আচ্ছা, হ্যাঁ, তাহলে প্রথম বৈশিষ্ট্য বললাম দেহত্বক কাঁটাযুক্ত এবং পঞ্চরেয় প্রতিসম। আচ্ছা, এখন আমরা কি দেখতে পাচ্ছি, যে অ্যারো দিয়ে দেখো এই জায়গাটা কি দেখতে পাচ্ছি, এই যে ছোট ছিদ্রর মতো অংশ, এটাকে বলা হচ্ছে কি মুখ। এটাকে আমরা কি, মুখ। তাহলে যে প্রান্তে, খুব সহজ ভাষায় বলছি, যে প্রান্তে মুখ থাকে, একাইনোডার্মাটা পর্বের জীবদের যে প্রান্তে মুখ থাকবে সেটাকে আমরা বলবো মৌখিক প্রান্ত। আর ঠিক তার বিপরীত দিকে যে প্রান্তটা থাকবে সেটিকে বলবো কি, বিমৌখিক তল। তাহলে হ্যাঁ, বিমৌখিক প্রান্ত দেখো, তাহলে যে প্রান্তে মুখ থাকছে সেটিকে আমরা বলছি মৌখিক প্রান্ত বা ওরাল সারফেস, আর তার বিপরীত যে প্রান্ত সেটিকে বলা হচ্ছে অ্যাবোরাল সারফেস বা বিমৌখিক প্রান্ত। হ্যাঁ, আচ্ছা, এখানে তলে হবে, বানানটা ভুল আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে এই জায়গাগুলিতে কিছু দেখতে পাচ্ছ, এই জায়গাগুলিতে দেখো তো কিছু দেখা যায় কিনা। তাহলে এখানে এদের দেহের ভিতরে আমাদের যেমন রক্ত সংবহন তন্ত্র থাকে, এদের হচ্ছে পানি সংবহন তন্ত্র থাকবে। তাহলে দেহের ভিতর সিলোম থেকে সৃষ্ট পানি সংবহন তন্ত্র কি থাকবে, এখানে বিদ্যমান থাকবে। তো যদি আজকে পরীক্ষায় কোশ্চেন দিই যে একাইনোডার্মাটা পর্বের যে পানি সংবহন তন্ত্র সেটি কোথা থেকে সৃষ্টি হবে, কোথা থেকে সৃষ্টি হবে, সিলোম থেকে, সিলোম। আচ্ছা, ভেরি গুড। এবং দেখো ওই যে আরেকটা অ্যারো দিয়ে আমি দেখাচ্ছি, এই যে দেখো
এখানে কি থাকবে? নালিকা পদ থাকবে। এই শব্দ হচ্ছে একজন খুব শব্দ হচ্ছে, ওটা মিউট করে দাও। তো নালিকা পদ থাকবে, এই নালিকা পদের সাহায্যে তারা কি করবে? চলাচল করবে। যদি বলা হয় ইকাইনোডার্মাটা পর্বের চলন অঙ্গের নাম কি? টিউব ফিট বা আহ, আহ, নালিকা পদ। আচ্ছা, এদের রেচনতন্ত্র নেই। ত্বকীয় ফুলকা নালিকা পদের মাধ্যমে শ্বসন কি হবে? এদের সম্পন্ন হবে। তাহলে এই শব্দগুলি মনে রাখতে হবে। কাঁটাযুক্ত দেহত্বক, মৌখিক বিমৌখিক তল, পানি সংবহনতন্ত্র, সবাই সামুদ্রিক, তারপরে ত্বকীয় ফুলকা নালিকা পদের মাধ্যমে শ্বসন হয়। এই শব্দগুলি হচ্ছে মেন পয়েন্ট, এই শব্দগুলি মনে রাখতে হবে। উদাহরণ হচ্ছে তারা মাছ আর ইকাইনাস, অ্যাস্টারিয়াস ভালগারিস এবং ইকাইনাস এসকুলেন্টাস। এগুলি কি দেখতে পাচ্ছি? আচ্ছা, বিড়াল আর কুকুর। আচ্ছা, বিড়াল আর কুকুর কোন পর্বের প্রাণী? আচ্ছা, ল্যাটিন কর্ডা। ল্যাটিন কি? ল্যাটিন কর্ডা। হ্যাঁ, যার অর্থ হচ্ছে কর্ড বা রজ্জু। রজ্জু মানে দড়ির মতো, দড়ি দেখছো না, রশি বা দড়ি, তার মতো দেখতে। আর গ্রিক হচ্ছে আটা, গ্রিক এটা মানে হচ্ছে টু বেয়ার বা বহনকারী। তাহলে এই কর্ডাটা পর্বের জিব্রা কি করবে? কর্ড বা রজ্জু মতো কিছু অংশ একটা বহন করবে। রজ্জু মানে দড়ি, এই যে দড়ি আছে না, কোনো কিছু আটকে রাখে, বেঁধে রাখে, গরু বেঁধে রাখে, রশি। হ্যাঁ, তো এরকম একটা কিছু থাকবে। বিড়ালটা খুব মনোযোগ দিয়ে দেখছে, দেখো কালো বিড়ালটা। তো কত সালে এই পর্বের নামকরণ করা হয়েছে? 1885 সালে। বিজ্ঞানী, কোন বিজ্ঞানী আবিষ্কার করছেন? ব্যাটসন নামকরণ করেছেন। আবিষ্কৃত প্রজাতির সংখ্যা হচ্ছে 68,626টি। আবিষ্কৃত প্রজাতির সংখ্যা 68,626টি। আচ্ছা, হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে? অঙ্কীয় দেশে। তো আমরা শুরুতে যখন অঙ্কীয় পৃষ্ঠীয় পড়লাম, তাহলে দেহের নিচের যে তল, হ্যাঁ, দেহের নিচের যে তল, কোন জীবের দেহের নিচের তলকে বলা হয় অঙ্কীয় তল, সে অঙ্কীয় দেশে থাকবে, ভেন্ট্রাল সারফেসে। আচ্ছা, এই যে দেখো এখানে আমরা কি দেখব? যদি আমরা কুকুর বা মানুষ দেখি, তাহলে নটোকট থাকবে। ঠিক আছে, তাহলে পৃষ্ঠ দেশে নিরেট ফাঁপা, নিরেট কি থাকবে এবং নটোকট থাকবে। কি থাকবে? নটোকট থাকবে। আচ্ছা, এবং এই নটোকট পরবর্তীতে কিসে পরিণত হয়? আজকের পরীক্ষায় যদি আসে এই কোশ্চেনটি যে উন্নত জীবে নটোকট কিসে পরিণত হয়, পারবেন না কে কে? আচ্ছা, সবাই পারবেন? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার দেখেন নটোকটের উপরে না নিচে একটা জিনিস আসলো এখন। এখন যে আচ্ছা, স্নায়ুরজ্জু কোথায় থাকবে? নটোকটের উপরে না নিচে? আচ্ছা আচ্ছা, উপরে। এইটা কি নটোকটের মতো নিরেট না ফাঁপা? ফাঁপা, ফাঁপা, হলো। তো দেখি, আচ্ছা, এটার নাম হচ্ছে স্নায়ুরজ্জু। তো স্নায়ুরজ্জুর যে সামনের অংশ কিসে পরিণত হবে? আর আর পেছনের অংশ? সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডে পরিণত হবে। তো ওই যে ব্রেন থেকে একটা সূক্ষ্ম, দেখো সরু চুল মানে দড়ির মতো বা নার্ভের মতো একটা অংশ উৎপন্ন হয়, যেটা আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে প্রবেশ করে। মেরুদণ্ডের হাড়গুলি কিন্তু মাঝখানে ফাঁপা থাকে, ফাঁকা, তার ভিতর দিয়ে একটা সূক্ষ্ম রজ্জু প্রবেশ করে, যেটাকে বলা হয় মেরুরজ্জু বা কি স্পাইনাল কর্ড। তাহলে স্নায়ুরজ্জুর সামনের অংশ থেকে তৈরি হবে মস্তিষ্ক, আর পেছনের অংশ থেকে তৈরি হবে মেরুরজ্জু। আমি যদি আজকে পরীক্ষা দিই যে নটোকট কোথায় থাকে, স্নায়ুরজ্জুর নিচে না উপরে? আর যদি বলা হয় নটোকট কি নিরেট না ফাঁপা? স্নায়ুরজ্জু নিরেট, নটোকট নিরেট। আর স্নায়ুরজ্জু ফাঁপা না নিরেট? আচ্ছা, পারা যাবে আজকে এই কোশ্চেনগুলি যদি দিই। তো দেখি, ভ্রূণ অবস্থায় অথবা আজীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকৃতির এবং স্থিতিস্থাপক নিরেট নটোকট থাকবে। আর নটোকটের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার কি থাকবে? স্নায়ুরজ্জু
থাকবে। আচ্ছা, এরপরে দেখি এই যে দেখো গলবিল যে অঞ্চলটা থাকবে, সেই গলবিল অঞ্চলে কি থাকবে? গলবিল অঞ্চলে থাকবে ফুলকারন্ধ্র। তাহলে জীবনের যে কোনো দশায় বা আজীবন গলবিলের দুই পাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকবে। আচ্ছা মিউট করে দাও তো, কার যেন শব্দ আসছে। জীবনের যে কোনো দশায় অথবা আজীবন গলবিলের দুই পাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে। যেমন মাছের ক্ষেত্রে আজীবন থাকে, ব্যাঙের ক্ষেত্রে ব্যাঙাচি দশায় থাকে। এই জন্য বলা হচ্ছে জীবনের যে কোনো দশায় অথবা আজীবন গলবিলের দুই পাশে কয়েক জোড়া কি থাকবে? ফুলকা ছিদ্র থাকবে। উদাহরণ কি? কাতলা কাতলা, তারপরে কি হাইলা হাইলা। হাইলা হাইলা কেন দিলাম? এটা যেন সহজে মনে থাকবে এই জন্য। আচ্ছা, দলীয় কাজ এটা দেখেন তো। অ্যানেলিডা পর্বের জীবের রেচন অঙ্গের নাম কি বলেন সবাই? অ্যানেলিডা পর্বের জীবের নেফ্রিডিয়া, ভেরি গুড। আচ্ছা, রেডুলা কোন পর্বের জীবে রেডুলা দেখা যায় কোন পর্বের জীবে? ভেরি গুড। আচ্ছা, একাইনোডার্মাটা পর্বের জীবরা কিসের সাহায্যে চলাচল করে? সেই পায়ের একটা স্পেশাল নাম আছে, টিউব ফিট, নালিকা পদ। আচ্ছা, মালপিজিয়ান নালিকার কাজ কি? মালপিজিয়ান নালিকার কাজ কি? তাহলে মালপিজিয়ান নালিকা, হ্যাঁ আচ্ছা, মালপিজিয়ান নালিকা, হ্যাঁ ভেরি গুড। মালপিজিয়ান নালিকা কোন পর্বের জীবে দেখা যায়? আর্থ্রোপোডা। আচ্ছা, আর্থ্রোপোডা পর্বের দুইটা গুরুত্বর কথা বলেন তো। আর্থ্রোপোডা পর্বের জীবের দুইটা গুরুত্ব বলেন, দুইজন, একজন। আচ্ছা, তিনটা গুরুত্বর কথা বলবেন। প্রথমে বলেন আখাউড়া থেকে একজন। শেষ। ভেরি গুড।